যে কোশ্চেনটা পড়াবো, পিডিএফটা পাঠালাম। বলছে কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে ফার্মের ভারসাম্য। মোট কথা পড়বো হচ্ছে স্বল্পকালীন ভারসাম্য, ঠিক আছে? স্বল্পকালীন ভারসাম্য কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এরকমই কোশ্চেন দেয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন। তো ধর, মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটটার নাম হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কি করব? শর্ট রান ইকুইলিব্রিয়াম। কি পড়বো? শর্ট রান ইকুইলিব্রিয়াম। এটাই বাংলায় লেখা আছে, শর্ট রান ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে বলছি, এত কথা আমি বলছি সব। তো কোশ্চেনটা কি বলেছে? পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, মার্কেটটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, শর্ট রান ইকুইলিব্রিয়াম। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি? শর্ট রান ইকুইলিব্রিয়াম পড়বো আন্ডার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, ঠিক আছে? শর্ট রান মানে কি বললাম? স্বল্পকালীন। শর্ট রান পড়তে হয়, লং রান, দুটোই পড়তে হয়। তো আজকের ক্লাসে আমরা শর্ট রানটা পড়বো, ঠিক আছে? শর্ট রান মানে স্বল্পকালীন, আর ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্য। স্বল্পকালীন ভারসাম্য পড়বো কোন মার্কেটে? পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে। কি বললাম? পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে শর্ট রান ইকুইলিব্রিয়াম পড়বো। এটাই তোর এখানে লেখা আছে। কি লেখা আছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য, ঠিক আছে? এটাই পড়বো। কি লেখা আছে এই লেখাগুলো পরে পড়ছি আমরা, আগে জাস্ট একটু ওভারঅল একটু সিনারিওটা দেখে নিই। এই যে শর্ট রান ইকুইলিব্রিয়ামের কিছু কন্ডিশন আছে, পারফেক্ট কম্পিটিভ মানে বলেছে শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিভ মার্কেট। এই শর্ট রান ইকুইলিব্রিয়ামের জন্য তোকে দুটো কন্ডিশন কন্ডিশন দুটো আছে, দুখানা কন্ডিশন আছে। আমি ইংলিশে লিখেছি, তোর বাংলাটা ওখানে ট্রান্সলেট করে দিচ্ছি কি লেখা আছে, ঠিক আছে? আমি আগে ইংলিশটা লিখে দিই, বোঝাতে সুবিধা হবে। দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন কি? এটা হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। একটা কন্ডিশন কি বললাম? এমআর ইকুয়াল টু এমসি। আগের ক্লাসে করেছিলাম এমআর। এমআর মানে কি বলেছিলাম বল, বাংলায় যদি বলি মার্জিনাল রেভিনিউ, মানে ফুল ফর্ম মার্জিনাল রেভিনিউ, বাংলায় বলে প্রান্তিক আয়। কি বললাম? প্রান্তিক আয় ইকুয়াল টু এমসি, মানে প্রান্তিক আয় কার সমান হবে? প্রান্তিক ব্যয়ের সমান হবে। তাহলে তুই যখনই এই কোশ্চেন পরীক্ষায় দেবে, আগে কন্ডিশন লিখতে হবে। কন্ডিশন না দেখলে নাম্বার দেবেই, কন্ডিশন লিখতে হবে। তাহলে প্রথম কন্ডিশন কি বললাম? এমআর কার সমান হবে? এমআর ইকুয়াল টু এমসি। তুই দেখ, এইটুক টার্ম মনে রাখতে পারলেও তুই লিখতে পারবি, এমআর এমসির সমান হবে। তাহলে কি বললাম? প্রান্তিক আয় কার সমান হবে? প্রান্তিক ব্যয়ের সমান হবে। ফার্স্ট পয়েন্ট এটা, ঠিক আছে? তো আর একটা পয়েন্ট বলছে এরা, এমসি কাটস এমসি কাটস এমআর এমসি কাটস এমআর ফ্রম বিলো সব মানে বলবো। এমসি এমআর কে কাট করবে। এমসি ছবি তো আঁকতে হবে, ছবি এঁকে এঁকে তখন বুঝবো। এমসি এমআর কে কাট করবে ফ্রম বিলো, মানে কি? বিলো মানে কি? নিচ। এমসি এমআর কে কাট করবে ফ্রম বিলো, নিচের দিক থেকে কাট করবে, ঠিক আছে? তো তো এটাকে, এইটা যে লেখা আছে এটাকে খুব সুন্দর সোজা করা গেছে। সোজা করা গেছে কি ব্যাপারটা? একটা হচ্ছে এআর ইকুয়াল টু এসি, ঠিক আছে? তো এআর ইকুয়াল টু এসি, যখন এআর মানে কি? অ্যাভারেজ রেভিনিউ মানে গড় আয়, আর এসি মানে গড় ব্যয়। অর্থাৎ গড় আয় আর গড় ব্যয় যখন সমান হয় তখন তাকে কি বলা হয়? নরমাল প্রফিট। তখন তাকে বলা হয় নরমাল প্রফিট। নরমাল প্রফিট মানে কি? স্বাভাবিক মুনাফা, ঠিক আছে? আচ্ছা, তারপর বলেছে এআর গ্রেটার দ্যান এসি, মানে কি? এআর মানে কি বললাম? এআর মানে গড় আয়, আর এসি মানে গড় ব্যয়। গড় ব্যয় মানে ব্যয়ের থেকে, মানে ব্যয় মানে কি? খরচার থেকে যদি ইনকামটা বেশি হয়, তাহলে তাকে কি বলে? মানে ভাষায় কি বলে, আমাদের নরমাল সেন্সে কি বলি? যদি আয়ের চেয়ে যদি ব্যয় মানে সরি, ব্যয়ের চেয়ে যদি আয় বেশি হয় তাকে তো লাভ বলে। লাভ বলে।
এই ধরনের লাভকে কি বলে জানিস তো? এই ধরনের লাভকে বলা হয় অ্যাবনর্মাল প্রফিট। মানে ইকোনমিক্স এর টপিকের ভাষায় অ্যাবনর্মাল প্রফিট। প্রফিট তো হবে কিন্তু কি প্রফিট? অ্যাবনর্মাল প্রফিট। অ্যাবনর্মাল প্রফিট। আর একটা উল্টো হতে পারে। AR যদি এরকম হয় তাহলে কি হবে? এরকম হয়। এই লাইনটা পড়ে কি বুঝতে পারছিস? এই অ্যারোটা দেখে কি বুঝতে পারছিস? স্যার যদি গড় আয় আর এটা গড় ব্যয়, মানে গড় আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় তখন তাকে কি বলে? লস। এখন তাকে কি বলে? বল লস। তাহলে এই যে টপিকটা বুঝবো না, এই টপিকটা বোঝার সময় তোকে এটা হচ্ছে একটা কন্ডিশন, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। এই 2 কন্ডিশন তোকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তাহলেই তোর নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে তো? তো এবার এমসি কার্ডস এবার ঠিক আছে। আচ্ছা। তাহলে এই 2 কন্ডিশন, এটা হচ্ছে কি লিখলাম? এটা কন্ডিশন, এটা কন্ডিশন। আমি বই বলছি, আমি আগে ওভারঅল সিনারিওটা বুঝিয়ে নিই। এবার ছবিটা আঁকতে হয়। বইতে, তোদের বইতে দিয়েছে একটা ছবি দিয়েছে। একটার মধ্যে ছবি দিয়েছে। ঠিক আছে? বইতে একটা ছবি দিয়েছে। আমি চাইছি একটা ছবিটাতে গেলে একটু কঠিন হয়ে যাচ্ছে। দেখ বইতে যে ছবিটা দিয়েছে তোকে বলছি। তো যে বই পড়বি, বইয়ে দেখ কোন ছবি দিয়েছে, দেখ এই যে, যেই ছবিটা দিয়েছে। এই যে পুরো এই ছবিটা দিয়েছে, এর মধ্যে কি করেছে? এই যে আমি একটা কি বললাম বল? নরমাল প্রফিট বললাম, একটা অ্যাবনর্মাল প্রফিট বললাম, আর একটা কি বললাম? লস বললাম। অর্থাৎ ৩টেই একটা ছবির মধ্যে আঁকিয়েছে। আমি চাইছি না, কঠিন লাগতে পারে, ছবি তো কঠিন লাগতে পারে ৩টে একসঙ্গে আঁকলে। যদি ৩টে আমি সবারই আলাদা আলাদা করে ছবি আঁকি, ব্যাপারটা ইজি হয়ে যাবে। অর্থাৎ একটা নরমাল প্রফিটের ছবি আঁকলাম, একটা অ্যাবনর্মাল প্রফিটের ছবি আঁকবো, আর একটা লস। লসের ছবি আঁকবো। ব্যাপারটা ইজি হবে। ঠিক আছে তো? চল দেখা যাক। ধর একটা একটা করে ছবি আঁকছি। এটা যেমন হয় এক্স ও ওয়াই। ঠিক আছে? এক্স ও ওয়াই। এবার দেখ, আমরা যে আগে যে টপিকটা আজকে যেটা লিখতে দিলাম সেটা কি এই মনে পড়ে তোর? মানে পারফেক্ট কম্পিটিভ মার্কেটে দাম যদি সমান হয় তখন AR আর MR কার্ভটা কেমন হতো? মনে পড়ছে তো? হুম, কেমন হতো বল? এক্স অ্যাক্সিসের কি হতো? প্যারালাল হচ্ছিল। মনে পড়ছে তো? হ্যাঁ, এটাকে লিখবো কি? AR ইকুয়ালস টু ইকুয়াল টু MR ইকুয়ালস ইকুয়ালস টু টু পি। এটাই তো হচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে? এটা হচ্ছিল AR ইকুয়াল টু MR ইকুয়ালস টু পি। এবার এসি কার্ভটা কেমন হবে তোকে সব বলে দিচ্ছি। বা ধর তুই প্রথমে এমসি কার্ভও আঁকতে পারিস। কি বললাম? কোন কার্ভ বললাম? এমসি কার্ভ। অ্যাকচুয়ালি দুটো জিনিসই তোকে বোঝাতে হবে এখানে। কি কি কার্ভ আঁকতে হবে? এমসি আর এসি দিয়েই যা কাজ হবে। এমসি আর এসি দিয়েই কাজ হবে। ঠিক আছে তো? তাহলে ধর এমসি কার্ভটা ধর আঁকলাম কেমন? মিক্স মানে প্রান্তিক আছে। প্রান্তিক ব্যয়। ঠিক আছে? এরকম হলো এমসি কার্ভ, এরকম যাবে। আমরা অলরেডি দেখ এই মতো একটা জিনিস লিখলাম, ভালো করে দেখবি। এখানে কি লিখেছি? এমসি কাট লিখেছিলাম না? এমসি কাট এমআর। তাহলে এমসি এমআর কে কাট করবে। দেখ এটা এমসি তো, এটা কি এমআর? এমআর কে কাট করছে কোন পয়েন্ট? এই পয়েন্টে কাট করছে না? কাট করছি মানে ছেদ করছিস? হ্যাঁ, কাট মানে ছেদ করা, টাচ করা। ঠিক আছে? কাট করছে। এমসি এমআর কে এই পয়েন্টে কাট করছে। কোন দিক থেকে কাট? উপর থেকে কাট করছে না নিচ থেকে কাট করছে? নিচ থেকে। নিচ থেকে। তাই লেখা আছে। কি লেখা আছে? এমসি কাটস এমআর ফ্রম বিলো, নিচের দিক থেকে ছেদ করে। ঠিক আছে? এইবার এটা হয়ে গেল। এই যে যেই পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টটাকে আমি লিখলাম ই পয়েন্ট, ই। এই পয়েন্টটাকে লিখলাম আমি ই। তাহলে এখান থেকে একটা লাইন বেরিয়ে আসলো। এবার আমি আঁকলাম এমসি, কিন্তু এসি আঁকিনি। এসিটা কেমন হবে? এসিটা কেমন হবে? দেখ আমি আঁকছি, যেহেতু হাতে আঁকছি একটু বেঁকে যেতে পারে। এরকম এসি। ঠিক আছে? তো ৩টে ছবি আঁকবো। দেখ এখানে এসি এরকম আঁকা হলো। এর পরেরটা হয়তো এসি এরকমই হবে, এসি এরকমই আঁকা হবে। আচ্ছা, এসিটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ইউর মতো, দেখি এরকম ইউর মতন হবে আঁকাটা। একটু হাতে করেছি তো একটু বেঁকে গেছে। ঠিক আছে? তো যাই হোক, যখন ওই খাতা পেন্সিলে করবে ওটা ঠিকঠাক থাকবে।
তো কি বললাম বুঝতে পারলি তো? এখানে এসি রাখাটা কেমন হয়েছে দেখ, এই যে এ আর এম আর পি মানে এই লাইন বরাবর গেছে, দেখতে পাচ্ছিস তো? দেখ কোন লাইন বরাবর গেছে ভালো করে দেখ, এই যে এই লাইনটা আঁকা আছে না, এই লাইনটার উপর দিয়ে গেছে। হয়তো এর পরের আঁকাটা এর উপর দিয়ে যাবে, হয়তো আরো উপর দিয়ে যাবে বা নিচ দিয়ে যাবে, আঁকলে বুঝতে পারবি। তাহলে কি বললাম, এত অবধি ছবি আঁকাটা দেখতে পেরেছিস? ছবি আঁকাটা বোঝা গেছে তো? ছবি আঁকাটা কি হয়েছে, নর্মাল ব্যাপার। প্রথমে কি করলাম, প্রথমে কিচ্ছু আঁকিনি। প্রথমে আমরা জানি, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কের দাম যদি সমান হয় তাহলে ওই রেখাটা কেমন হতো, এমআর আর এআর রেখাটা কেমন হতো, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এটা আঁকলাম, প্রথমে এটা আঁকলাম। তারপর এমসিআর নিচ থেকে আঁকলাম, বোঝালাম। তারপর কি করলাম, তারপর একটা এসি কার্ভ। তাহলে এখানে দেখ, এখানে নিশ্চয়ই বুঝতে পারছি। এবার এই পয়েন্টটাকে কি বলা হয়, এটাই হচ্ছে তোর নর্মাল প্রফিট। কারণ দেখ, নর্মাল প্রফিট কাকে বলে, কি লিখেছিলাম, নর্মাল কাকে বলে? স্যার আপনি লিখেছিলেন যেখানে এআর আর এসি সমান হয় তাকে নর্মাল প্রফিট বলেছিলাম তো। তাহলে দেখ তো এখানে এআর আর এসি সমান হয়েছে। দেখ, এআর কোনটা স্যার, এআর তুই আপনি হলুদ কালি দিয়ে, এটা এআর, হ্যাঁ মনে পড়ছে তো, এটা এআর। আর এসি কোনটা বল, এসি। স্যার এসি তো এই যে এসি। তার মানে সমান হয়েছে কেন, এই পয়েন্টে, একই পয়েন্টে ছেদ করে এই জন্য সমান হয়েছে, ঠিক আছে তো? তাই এটাকে বলে নর্মাল প্রফিট, ঠিক আছে? মানে খুব সোজাভাবে যদি বলিস, এইটা বুঝতে পারলি লেখাটা? কিচ্ছু না, ছবিটা বুঝতে পারলেই হলো। নেক্সট ছবি আঁকবো, সেম আবার ছবি আঁকবো। তাহলে কটা আঁকবো, 3টে ছবি আঁকবো, নর্মাল প্রফিট, একটা অ্যাবনর্মাল প্রফিট আর একটা লস। স্যার বলছি আগের ছবিটার পুরোটাই তো এয়ার, কোন ছবিটা? মানে এইটা তো পুরোটাই এয়ার। এই যে এ আর, তুই যে হলুদ কালি দিয়ে করলাম, এটা এ আর, এটা এ আর, ও ঠিক হ্যাঁ, আছে? বুঝতে পেরেছি। বুঝেছিস? হ্যাঁ। লাল কালি দিয়ে এমসি, নীল কালি দিয়ে এসি, ওই 3 আলাদা কালি দিয়ে যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তারপর আবার একটা ছবি আঁকবো। ছবি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না। আবার লিখলাম এক্স ও ওয়াই। এইগুলো স্যার, এখন তুই বলিস স্যার এই দিকে কি হয়, এগুলো পরে বলছি, এগুলো তো বুঝতে পারবি, একটু পরে বোঝাচ্ছি তো। ছবি আঁকাটাকে ফোকাস করবি, কারণ এই দিকে কি হয় তুই যদি বলিস, এই দিকটাকে আউটপুট বলা হয়, এই দিকটাকে বলা হয় আউট, ঠিক আছে? এই দিকটাকে বলা হয় আউটপুট আর এই দিকটাকে বলা হয় প্রাইস, ঠিক আছে? তো ধর এটা কি হবে তাহলে, একই রকম ভাবে ছবিটা বুঝতে পেরেছিস? এই ছবিটা, এটা কি হলো, এটা কি কার্ভ বলো বল, আগের মতনই, এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি, একই জিনিস, পুরো সেম, হয়ে গেল। এবার কি হবে, এবার কি করব, এমসি কার্ভ আঁকবো, এমসি পুরো আগের মতন এমসি কার্ভ আঁকবো, মনে কর, ঠিক আছে তো? তো এমসি কার্ভ আঁকবো, তাহলে এটা কালারিং করে দিই, তাহলে বেটার হবে, বুঝতে সুবিধা হবে। ধর যেই পয়েন্টে ছেদ করলো, এই পয়েন্টে ছেদ করেছে, ঠিক আছে তো? যেই পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টে কি লিখবো, ই, ঠিক আছে? তাহলে এটা কি কার্ভ হলো বল, কার্ভটার নাম কি করলাম, এটা এমসি। এবার আঁকতে হবে এসি কার্ভ, তো এসি কার্ভ, এসি কার্ভটা কেমন আঁকছি, কারণ আগের আগেরটাই আগে আঁকলাম, এসিটা কেমন আঁকলাম স্যার, এসিটা আঁকলেন যে এ আর এর উপর দিয়ে আঁকলাম, তাই না? এ আর এর উপর দিয়ে, এখানে এ আর এর উপর দিয়ে আঁকবো, এ আর এর মানে এখানে কি এঁকেছিলাম, এ আরটাকে টাচ করেছিল এমন এঁকেছিলাম। আর এখন যে আঁকবো, এ আর কে টাচ করবে না, মানে এ আর এর উপর দিয়ে, মানে এরকম উপর দিয়ে যাবে, যে এরকম ছবিটা দেখবি, কিন্তু ভালো করে খেয়াল করবি, বুঝতে পারলি? একটু ছবিটা বেঁকে গেল, ইউর মতন হলো না আর কি, বুঝতে পারলি তো? এটা হচ্ছে এসি আঁকলাম, বোঝা গেল এসি কোনটা, এটা হলো এসি। এইবার এইবার এবার তোকে বুঝতে হবে, এবার এখানে বুঝবো এটা কি হচ্ছে, এখানে এখানে তুই বল তোর, ধর এটা তো আউটপুট, এদিকে হচ্ছে তোর আউটপুট আর এইদিকে হচ্ছে প্রাইস। তুই যখন এখানে কিছু একটা নাম দিতেই পারিস, বা ধর আমি এখানে নাম দিলাম, সাপোজ ধর কি দিলাম, ধর পি নাম দিলাম, পি, ঠিক আছে? ধর আমি এতটা ইউনিট প্রডিউস করলাম, এতটা ইউনিট যখন প্রডিউস করছি, তখন আমার এতটা ইউনিট প্রডিউস করাতে আমার আয় কত হচ্ছে, আয়, এতটা ইউনিট তৈরি করাতে তোর আয় কত হচ্ছে, আয়ের লাইন কোনটা, এটা তো আয়ের লাইন, এ আর এম আর, এ আর মানে কি, গড় আয়, প্রান্তিক আয়, দাম। তার মানে এতটা ইউনিট তৈরি করাতে তোর আয় কত হচ্ছে, তোর এই লাইনটা আয় হচ্ছে, হ্যাঁ কি না? এটা তো আয় হচ্ছে, এটা তো আয় হচ্ছে।
আর ব্যয় কোথায় হচ্ছে? ব্যয় কোথায় হচ্ছে? এই যে কস্ট, অ্যাভারেজ কস্ট, ব্যয় হচ্ছে এখানে। তাহলে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে না কম হচ্ছে? কি? অ্যাভারেজ কস্ট মানে ব্যয়। অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে ব্যয়। অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে ব্যয়। তাহলে ব্যয় কোথায় হচ্ছে? ব্যয় তো এখানে হচ্ছে। তাহলে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। তাহলে আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তাকে কি বলে বলেছিলাম? কেন স্যার ব্যয় বেশি হচ্ছে কেন? আরে ব্যয়টা কোথায়? ব্যয়ের ছবিটা কোথায় আছে? উপরে আছে। হ্যাঁ, তাহলে তো ব্যয় বেশি হচ্ছে তো। ও আচ্ছা। ব্যয়ের ছবিটা যদি অ্যাভারেজ কস্টের ছবি যদি নিচে থাকতো তখন বলতাম ব্যয় কম হচ্ছে। এখানে ব্যয় বেশি হচ্ছে, তাই তো? তা ব্যয় বেশি হলে তাকে কি বলা হয়? তখন তাকে কি বলে ব্যয় বেশি হলে? লস। লস বলা হয়। তাহলে এইটাই আরকি ছবিটা আঁকবো তোকে। এবার দেখ কি করবো এখানে? এই পোরশনটা হলো লস। ঠিক আছে? এই পোরশনটাকে বলা হয় লস। তাহলে জিনিসটা কি হলো? তোর এখানে তোর আয় কতটা হলো? আয় বুঝতো যে আয় হলো এতটা। দেখ আয় হলো এতটা। এই যে আমি আবার ভালো করে হলুদ কালি দিয়ে করে দিচ্ছি। এটা হচ্ছে আয়। হলো আয়। আর ব্যয় কতটা হচ্ছে বল? ব্যয় হচ্ছে এতটা। পুরোটা ব্যয়। বুঝতে পারলি? এই যে কালো কালি দিয়ে কভার করলাম এটা পুরোটা ব্যয়। আর আয় কতটা হচ্ছে? এই হলুদ কালি দিয়ে এইটুকু। এইটুক পোরশন হচ্ছে আয়। এইটুক পোরশন হচ্ছে আয়। পুরোটা হচ্ছে ব্যয়। তাহলে কি হলো? মানে আয়ের মধ্যেও ব্যয় আছে। তারপর এই যে পুরো ব্যাপারটা কি হলো? তাহলে তোর আয় থেকে যদি ব্যয় বাদ দিস তাহলে কি হচ্ছে? আয় থেকে ব্যয় বাদ দিলে লস হচ্ছে। লস, উপরের পোরশনটা লস হয়ে যাচ্ছে। এখানে এটাই বলতে চেয়েছে। আর কিছুই নাই। এখানে হচ্ছে এই পয়েন্টটাকে আমরা লিখলাম S। ও স্যার। এই পয়েন্টটাকে আমরা বললাম S। ঠিক আছে? এটা E হয়ে গেছে। এখানে কিছু একটা নাম দিয়ে দে। এখানে A, এখানে B। ঠিক আছে? তাহলে আমাদের ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে যদি আমি এখানে পুরো ব্যাপারটাকে হাইলাইট করি, বুঝিনি। পুরো ব্যাপারটাকে যদি আমরা হাইলাইট করি, আমার পোরশনটা হচ্ছে আমার আয় হচ্ছে এতটা। এই যে আমি কতটা ইউনিট তৈরি করছি? কতটা ইউনিট তৈরি করছি? যদি এখানে লিখে করি, আমি প্রোডাকশন করছি কত? আউটপুট করছি কত? আমি আউটপুট করছি কত? আউটপুট ছিল ওই ওপি, ওপি। আমি এতটা আউটপুট করলাম। মানে কতটা ইউনিট তৈরি করলাম? ওপি ইউনিট তৈরি করলাম। তাহলে ওপি ইউনিট তৈরি করতে, ওপি ইউনিট তৈরি করার জন্য ওপি ইউনিট তৈরি করে আমার ইনকাম কত হবে? ইনকাম কত হবে? ইনকাম মানে আয়, ইনকাম বা রেভিনিউ। রেভিনিউ কত হচ্ছে? রেভিনিউ কোনটা হবে? এই কিছুক্ষণ আগে বললাম রেভিনিউ কোনটা? এই AEOP। এই যে এটা পুরোটা রেভিনিউ। এটা হলো তোর রেভিনিউ। ঠিক আছে? তো রেভিনিউ কত হলো কি বুঝতে পারলি? যে স্যার এটা তৈরি করার জন্য রেভিনিউ কত হচ্ছে? তুই দেখ না আরো যদি ছোটবেলায় যেমন অঙ্ক করতি, ম্যাথ করতি তাহলে কি বলতি? যে এতগুলো ইউনিট তৈরি করলাম আর একেকটা ইউনিট এত দামে বেচেছি। তাহলে তোর ইয়ে কত হবে? তুই ইউনিট তৈরি করেছিস কত? ওপি এতগুলো ইউনিট তৈরি করেছিস, ওপিটা ইউনিট তৈরি করেছিস। আর একেকটা ইউনিট বিক্রি করবি কত টাকা দাম? এই যে এও দামে, এও দামে, এও দাম কোনটা? এও। এখানে দাম কোনটা? দাম তো এও। তাই তো? তাহলে তোর কি হচ্ছে? AOPE এটা হলো তোর রেভিনিউ। এটা হলো তোর রেভিনিউ। ঠিক আছে? এবার যদি আমি কস্ট ধরি, কস্ট বা এক্সপেন্স ধরি, কস্ট কত হচ্ছে? কতগুলো ইউনিট তৈরি করছি? স্যার ওপিটা তৈরি করছি। ঠিক আছে? আর কস্ট কত করে? সেক্ষেত্রে কস্ট হবে তোর ওপি। ওপি হচ্ছে কস্ট, কস্ট পুরোটা। তাহলে সেক্ষেত্রে তোর কস্ট কত হচ্ছে? হিসাব কর, বল। খরচা কত হবে? OPS, SP, OPSP, OPSP। দেখ ভালো করে দেখ। OPSP এটা হচ্ছে টোটাল খরচা হলো। ঠিক আছে তো? তাহলে আমাদের নিয়ম কি? লাভ হোক বা লস হোক তুই কি করে বের করবি বল? তোর আয় থেকে ব্যয় বাদ দিবি। আয় মানে কি বলছি? যে রেভিনিউ থেকে কস্ট বাদ দিবি। রেভিনিউ কত বেরিয়েছে? AOPE এটা হচ্ছে রেভিনিউ। আর কস্ট কত? বল। OPSP হচ্ছে কস্ট। তাহলে তুই ভাব কোনটা থেকে কোনটা বাদ দিলে? আয় থেকে মানে সবুজটা থেকে এই পুরোটা বাদ দিলে। তাহলে কি হচ্ছে? তোর আয় বেশি না কম? যদি আয় তো কম, আয় তো এই সবুজ কালিটুকু হয়েছে। খরচা তো হচ্ছে বেশি হয়েছে। তাহলে এই কোশ্চেনটাকে এই জন্য কিছু বলে লস বলে। তাহলে লসটা কত বেরোলো? AESP, AESP, AESP এটা হয়ে গেল আমার লস। হয়ে গেল আমার লস। এটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল হলো। সেকেন্ড তো সুন্দর করে বুঝে আঁকতে কিচ্ছু নেই, একদম সিম্পল জিনিস। মানে মেন ব্যাপারটা যে আয়ের লাইন কোনটা? AR এর লাইনটাকেই বলে আয়ের লাইন। আর ব্যয়ের লাইন কোনটা? যেটা এসির লাইন সেটাকে বলে ব্যয়ের লাইন। ব্যাস আর কিছু না। লাস্ট ছবি আঁকবো। এটাকে ব্যয়ের লাইন। হ্যাঁ, হ্যাঁ। এসিটাকে ব্যয়ের। এসি মানে কি? এভারেজ কস্ট। ও আচ্ছা আচ্ছা। হুম।
এক্স ও ওয়াই, এই দিকটাকে বলে আউটপুট, এই দিকটাকে বলে প্রাইস। একই রকম ভাবে আঁকা হচ্ছে। এই লাইন হবে কি হবে, এটা এম আর ইকুয়াল টু এ আর ইকুয়াল টু পি। এমসিটা আঁকবো, এটা হয়ে গেল এমসি। এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম, যে পয়েন্টটা পেয়ে গেলাম সেটা এখানে যোগ করে দেবো। বুঝতে পারলাম আগের মতন। একটা কি নাম দিয়েছিলাম তো এখানে, এখানে পি, এখানে পি নাম দিলাম, ঠিক আছে, তো পি নাম দিলাম। আচ্ছা, এবার এসি কার্ভটা আঁকবো, এসি, এবার হচ্ছে এসি কার্ভটা আঁকবো। আগেরটা দেখ, প্রথমটা এসি কেমন ছিল, প্রথমটা মনে রাখ, এসিটা একদম এয়ার এর উপর দিয়ে গেছিল, এয়ার কে টাচ করে গেছিল, ঠিক আছে। তো তারপর একটা এসি কেমন গেছিল, স্যার এয়ার এর ওপরে গেছে, তাহলে এবার এসি টা কোথায় আঁকবো, এয়ার এর নিচে আঁকবো, এয়ার এর নিচে, ব্যাস এই তো তিনটেই তো, এয়ার এর নিচে আঁকবো। এয়ার এর নিচে মানে কেমন আসবে, এই দেখ এরকম আসবে, বুঝতেই পারছিস, ঠিক আছে, এরকম আসবে। তাহলে এটা হলো এসি। লাগছে। ঠিক আছে, তাহলে দেখ, তুই এমনি বোঝার চেষ্টা কর, যদি একটু বোঝার চেষ্টা করিস তাহলে তোর আইটা কোথায় হচ্ছে, এসিটা কোথায়, এসির কার্ভটা কোথায়, এসি, এই দেখ এসি কোথায় হচ্ছে, এসি, এসির লাইন, এই যে এসির লাইন, ঠিক আছে, এসির লাইন। তাহলে তোকে এই আগের মতন একদম পুরো সেম ভাবে তোকে ভাবতে হবে আয় কত আর ব্যয় কত, ঠিক আছে, আয় কত আর ব্যয় কত, তাহলেই তোর বেরিয়ে যাবে। আমরা কি কি পার্ট করলাম, নর্মাল প্রফিট করলাম, একটা করলাম লস, এবার করবো সুপার নর্মাল প্রফিট। এখানে আয় বেশি হবে, আয় বেশি মানে বুঝতেই পারছি আয়ের, আয়ের রেখাটা কোথায় আছে, দেখ আয়ের রেখাটা কোথায় আছে, আয় দেখ দেখিস, এই যে এখানে আছে আয়, আর ব্যয় কোথায় আছে, এরকম জায়গায় আছে না। তাহলে আয় ওপরে নাকি ব্যয় ওপরে, আয় উপরে। আয় যদি বেশি হয় তাহলে লাভ হবে না লোকসান হবে, লাভ লাভ হবে, ব্যাস সিম্পল জিনিস। abnormal profit। ঠিক আছে, এবার নামটা দিতে হবে ওপি, নাম দিয়ে না যা খুশি দিতে পারিস, ওপি এস, তাহলে তোর ওপি এস বি, তাহলে এখানে তোর আয় মানে রেভিনিউ কত হলো বল, রেভিনিউ, রেভিনিউ হলো ওপি এস বি, ঠিক আছে। এবার ব্যয়, ব্যয় মানে কস্ট, কস্ট কত হচ্ছে বল, ওপি, এখানে দে না, এটা এ দে, এটা বি দে, তাহলে ব্যয় কত হলো বল, ব্যয় কি বলবি, ওপি এ বি, ব্যয় হলো। আর আমাদের নিয়ম কি, আয় থেকে ব্যয় বাদ দেবো, রেভিনিউ থেকে কস্ট বাদ দেবো, তাহলে রেভিনিউ কত, রেভিনিউ হচ্ছে তোর ওপি এস বি, কস্ট কত, ওপি এ বি। তাহলে অতিরিক্ত এক্সট্রা পোর্শন কোন জায়গাটা, কোথায় এক্সট্রা পোর্শন আছে, এই যে এই পোর্শনটা এক্সট্রা আছে, এটাকে কি বলে, এটাকে বলা হয় অ্যাবনর্মাল প্রফিট। তাহলে কি পড়ে রইলো বল, দুটোই বিবি লিখেছি না, হ্যাঁ, যারা 1 মিনিট, দুটোই বিবি সি লিখেছি, করে। তাহলে সি করে দিই, সি করে দিই, তাহলে রেভিনিউটা একবার চেক করে নিই, ওপিএসবি, আর কস্ট হচ্ছে ওসিএপি, ওসিএপি, ওসি ওসিএপি। তাহলে প্রফিট কোন পোর্শনটা হচ্ছে বল, বিসিএসএ বিসিএএস, বিসিএএস, এই হচ্ছে ব্যাপার। এটাই তোর বইতে লিখেছে, বইতে আর কি একটু থিওরিটিক্যাল ভাষায় লিখেছে, বাট এটাই হচ্ছে মেন ব্যাপার। তুই যদি এটা লিখতে পারিস তাহলে হয়ে যাবে, বুঝতে পারলি, তিনটে ছবি আলাদা করে দিয়ে, এই তিনটে ছবি আলাদা করে যদি আঁকতে চাস, তুই নিশ্চয়ই বুঝে গেলে তিনটে ছবি আঁকাটা বেশি ইজি। তিনটে ছবি যদি সুন্দর করে আঁকতে পারিস তার লেখাটাও আমার কাছে আছে, 2 লাইন 2 লাইন করে লেখা, ঠিক আছে, এটা বেশি ইজি। দিয়ে দাও না, একবারে চুপে আসতে পারবো না। এবার দেখ তোদের বইতে কেমন লিখেছে, তোদের বইতে, তোদের যে বইটা আছে সেটাই পড়ে দিচ্ছি, ব্যাপারটা কি লিখেছে, স্কুলে যখন পড়াবে তো তো বলবে, তো তো এই বই দিয়ে পড়াবে, তো এগুলো কি লিখেছে লেখাগুলো পড়ে দিচ্ছে।
বলছে কি দেখ, পূর্ণ বইটা খোল, বইতে তোদের আছে, তোদের বই আছে, তোদের বই নোট এটা, পেজ নাম্বার বলে দিচ্ছি আমি তোদের, খোলো পাতা, খোলো পাতা, 16 নম্বর পাতা তোদের বই। দেখ কি লেখা ছিল, এখানে বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, ঠিক আছে, ফার্মের উদ্দেশ্য কি, সর্বোচ্চ মুনাফা অর্জন করা। আমরা যে মার্কেটটা করছি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, এই মার্কেটের মেন উদ্দেশ্য কি জানিস তো, যত বেশি মুনাফা করা যায়, যতটা বেশি প্রফিট কামানো যায়, এটাই এই মার্কেটের উদ্দেশ্য, ঠিক আছে, সর্বোচ্চ মুনাফা অর্জন করা। সেই জন্য এই বাজারে ফার্ম তখনই ভারসাম্য থাকে যেখানে, তাহলে এই বাজারে কোথায় ভারসাম্য আসে, যেখানে সবচেয়ে বেশি মুনাফা হয়, ঠিক আছে। আচ্ছা, সেই জন্য এই বাজারে ফার্ম তখনই ভারসাম্য থাকে, এটা বললাম। বলছে পণ্য প্রতিমূলক বাজারে ফার্মের কাছে দ্রব্যের দাম কি হয়, স্থির আছে, এটা মাথায় রাখতে হবে, দাম স্থির। দেখ এই যে ছবিটা আঁকলি না, দেখিস এ আর এম আর পি, এটা কি দাম স্থির বলে তো এটা হয়েছে। আমি প্রথমে কি বললাম যে না, এই মার্কেটে দাম স্থির, এই অনুযায়ী আমরা এগোচ্ছি, এটা বললাম তো কিছুক্ষণ আগে বললাম। তাহলে জিনিসগুলো পড়বি, বাট এগুলো তোকে লিখতে হবে না, বাট তোর বোঝা থাকলে না এই ব্যাপারগুলো এরকম হচ্ছে, কারণ এগুলো এটা ধরে নিয়ে তোকে এগোতে হবে। ফলে যে পরিমাণ দ্রব্য উৎপাদন ও বিক্রি করলে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়, সেই পরিমাণ উৎপাদনকে বলা হয় ফার্মের ভারসাম্য। মানে যতটা দ্রব্য উৎপাদন এবং বিক্রি করলে ফার্মের সবচেয়ে বেশি লাভ হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে ফার্মের ভারসাম্য উৎপাদন, ঠিক আছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে ভারসাম্যের শর্ত, মানে এটা বলেছে ওই মুনাফা সর্বাধিক করার শর্তটা কি? ওই যে মানে একটা ফার্মের এই মার্কেটে তুই প্রফিটটা ম্যাক্সিমাম করি, তার কন্ডিশন কি, দুটো কন্ডিশন বললাম মনে পড়ে, এমআর ইকুয়াল টু এমসি। দেখ লিখে দিয়েছে প্রথম পয়েন্ট, কি লিখেছে, প্রথমত দেখ লেখা আছে এমআর ইকুয়াল টু এমসি, লেখা আছে এমআর ইকুয়াল টু এমসি। 2 নম্বর পয়েন্ট কি লেখা আছে, কি বলেছিলাম বল, এমসি এমআর কে নিচের দিক থেকে কাট করবে, তাই তো। তাই লিখেছে দেখ কি, ভারসাম্যের বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক বিকল্প আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে, ঠিক আছে। তুই যদি এত এত বাংলা না লিখতে এটাও লিখতে পারিস, তুই লিখতে পারিস এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে, এটা লিখতেই পারিস, ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো লেখা নেই, কাটবে না। অর্থাৎ ভারসাম্যের বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বমুখী হবে, অনেক কিছু এক্সট্রা লিখেছে, না লিখলে হবে, দুটো পয়েন্ট মানে মেন দুটো পয়েন্ট তোকে লিখতে হবে। এবার এই যে সেকেন্ড কন্ডিশনটা লিখলি তো, কি লিখলি, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে, নিচের দিক থেকে কাট করে বা ছেদ করে আর কি, ছেদ করেই লিখবি, কাট মানে ছেদ করা, ছেদ করে। তারপর বলবি যে এই কন্ডিশনটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পাই, কি লিখলাম, এটা লিখবি, এটা লিখবি, অবশ্যই লিখবি। এই কন্ডিশনটাকে অ্যানালাইসিস করলে আমরা এটা পাই, কি লিখবো, এ আর ইকুয়াল টু এসি তে নর্মাল প্রফিট হয়, ঠিক আছে, মানে স্বাভাবিক মুনাফা। এ আর গ্রেটার দেন এসি হলে অ্যাবনর্মাল প্রফিট হয়, মানে তোর কি বলবো, স্বাভাবিক মুনাফা। আর হচ্ছে এ আর লেস দেন এসি তে লস হয়, ঠিক আছে, মানে ক্ষতি। এইগুলো তোকে লিখতে হবে, তাহলে খুব ভালো মানে বেটার হবে। তাহলে এখানে লিখে দিলি। এইবার এটা তো বোঝানোর জন্য লিখেছে, পরীক্ষায় তো যা নাম্বার কম দেয় এত ডিটেলস লেখা যায় না। এটা কি লিখেছে দেখ, ওরা একটা শিডিউল দিয়েছে, শিডিউল মানে তালিকা দিয়েছে। তালিকাটা কি, যেটা আমরা আগের দিন শিখিয়েছিলাম মনে কর, দ্রব্যের উৎপাদন। দেখ তুই 1 2 3 4 5 6 6টা দ্রব্য তৈরি করলি, দ্রব্যের দাম তুই ধরে নিয়েছিস, কারণ আমি কি বলেছিলাম, এই বাজারে দ্রব্যের দাম কি থাকবে বলেছিলাম, স্থির থাকবে বলেছিলাম, স্থির থাকবে, দাম তো স্থির হবে, প্রথমেই বললাম দাম স্থির হবে, আগের দিন বললাম না, মনে কর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা কি থাকে, দাম যদি স্থির থাকে, একটা ছিল দাম স্থির আর একটা দাম পরিবর্তন, আমি এখন যেটা পড়াচ্ছি দাম স্থির থাকবে, তাহলে সবকটা দাম 13 টাকা হচ্ছে। তাহলে তোর এটা মোট বিক্রয়োক্ত আয়কে কি বলা হয়, টিআর, মনে কর টিআর বলা হয়, টিআর কি করে করতাম, এটা ধর কিউ, এটা ধর কিউ আর এটা হচ্ছে পি, এই দুটো গুণ করলে আমরা মনে করছি আগের দিন টিআর ইকুয়াল পি ইন্টু কিউ বলেছিলাম, এই দুটো গুণ করলে টিআর বেরিয়ে গেল, হয়ে গেল। তারপর কি বলেছে, গড় বিক্রয়লব্ধ আয়, গড় বিক্রয়লব্ধ আয় স্যার কি, আরে এই মাত্র করলি তো, এ আর ইকুয়াল টু এম আর, মনে পড়ছে, ইকুয়াল টু পি, তিনটেই সমান বলেছিলাম না এই মার্কেটে। তাহলে তোর তুই বল, তোর যেটা পি সেটাই তো, তোর যেটা পি বেরিয়েছে সেটাই তো এটা হবে, হ্যাঁ কি না, তোর যেটা পি বেরিয়েছে সেটাই সেটাই এ আর হবে, সেটাই এম আর হবে, আর সেটাই দাম হবে। এ তো আগের ক্লাসে বোঝানো আছে, সুতরাং এখানে বিশেষ বিশেষ কিছু অ্যানালাইসিস করার দরকার নেই। আচ্ছা, মোট ব্যয়, মোট ব্যয় তোকে বলে দেবে, এটা বলে দেবে মোট ব্যয় কত হয়েছে, 10 18 24 32 45 60, মানে ঠিক আছে। টিআর। না, মোট ব্যয় মানে হচ্ছে টোটাল কস্ট, টিসি, টিসি মোট ব্যয়, ঠিক আছে, মোট ব্যয় টিসি। এবার বলছে প্রান্তিক ব্যয় কি, প্রান্তিক ব্যয় তো শিখে গেছিস, প্রান্তিক ব্যয়কে ইংরেজি বলা হয় এমসিসি, এটা কি করে বের করতে হয়, সিম্পল, যে প্রথমটা 10 10 এ লিখবি, 10 থেকে 18 হলো কত বাড়লো 8, 18 থেকে 24 কত বাড়লো 6, 24 থেকে 32 কত বাড়লো 8, 32 থেকে 45 13, 45 থেকে 60 15, ঠিক আছে তো। এবার হচ্ছে লাস্টের ঘর হচ্ছে মুনাফা মানে প্রফিট, মুনাফা মানে কি প্রফিট, প্রফিট কি করে বের করতে হয়, সিম্পল ব্যাপার,
আয় করেছিস প্রথমটা দেখ 13 টাকা আয় করেছিস আর 10 টাকা ব্যয় করেছিস, তাহলে লাভ কত হলো 3 টাকা। 26 টাকা আয় করেছিস, 18 টাকা কি করেছিস ব্যয় করেছিস, 8 টাকা লাভ। ঠিক আছে, 39 টাকা আয় করেছিস, 24 টাকা ব্যয় করেছিস, কত 15 টাকা প্রফিট। বুঝতে পারছিস কি করে হচ্ছে প্রফিটটা? তাহলে প্রফিট যদি অসুবিধা হয় আমি লিখে দিচ্ছি, প্রফিট বের করেছে কি করে ওরা, টিআর মাইনাস টিসি করে প্রফিট বের করেছে, যেটা আমি তোকে এতক্ষণ ধরে ছবি এঁকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখ, তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি বলেছিল, টপিকটা কি, এই মার্কেটে কোথায় মুনাফা কোথায় সবচেয়ে বেশি হবে। দেখ মুনাফা কোথায় বেশি হয়েছে বল, মুনাফার ঘর দেখ সবচেয়ে বেশি কোথায়, স্যার এখানেও 20 এখানেও 20, তো মুনাফা সবচেয়ে বেশি কোথায়, 20-তে বেশি। তাহলে 20-তে বেশি, এবার 20-তে বেশি, এই যে 20-তে বেশি, তাহলে কোন ঘরটাকে সিলেক্ট করেছে, কোন ঘরটাকে সিলেক্ট করেছে তুই ভাব। মানে আমি এইমাত্র বললাম তোকে দেখতে হবে মুনাফা যেখানে সবচেয়ে বেশি হবে, মুনাফা যেখানে সবচেয়ে বেশি হয় সেখানে এমআর আর এমসি সমান হয়। মুনাফা মানে এই মার্কেটে প্রফিট ম্যাক্সিমাম করার কন্ডিশন কি, এমআর ইকুয়াল টু এমসি হবে। তাহলে এমআর ইকুয়াল টু এমসি, তাহলে এমআর কোনটা, এই যে এটা হচ্ছে এমআর এর ঘর, ঠিক আছে, আর এমসি ঘর কোনটা, এটা বুঝতে পারলি তো। দেখ দুটোই 13 হয়েছে, দুটোই 13 হয়েছে না, তো 13-13 কোথায় সমান হয়েছে তুই ভাব না, 13-13 কোথায় সমান হয়েছে, হ্যাঁ। সর্বোচ্চ মুনাফা। না না, বলছি সর্বোচ্চ মুনাফা তো ঠিক, কারণ আমাদের এই যে টপিকটা বলছি, টপিকের প্রথম কন্ডিশন কি ছিল স্যার, এই টপিকে কন্ডিশন ছিল তো স্যার আপনার যদি মুনাফা যদি সবচেয়ে বেশি করতে চান তাহলে এমআর আর এমসি সমান হতে হবে। মুনাফা সবচেয়ে বেশি কোথায় দেখ, যদি এগুলো একটু মুছি, দেখ মুনাফা সবচেয়ে বেশি কোথায়, 20, 20, স্যার এটাও 20 আছে এটাও 20 আছে, কোন 20-তে এমআর আর এমসি সমান হচ্ছে, কোন 20-তে, দেখ এই 20-তে এমআর কত হয়েছে, এই যে এটা তো এমআর এর ঘর, এটা তো এমআর এর ঘর, এটা এমআর, এই 20-তে এমআর হচ্ছে 13 আর এমসি কত 8 সমান হয়েছে, না। কিন্তু পরেরটাই সমান আছে। বুঝতে পারলি কেন এটা গোল্লা করেছে? তো এটা তোকে আমি চার্ট দিয়ে বুঝিয়ে দিলাম। এই যে নিচে কি লেখা আছে, আমি যেই কথাগুলো বললাম এতক্ষণ ধরে, এটাই এই কথাগুলো লিখেছে। ঠিক আছে? ঠিক আছে তো? এই ছবিটা আমার মানে আমার খুব একটা ভালো লাগে না এটা বোঝাতে, বাট কঠিন কিছু নেই। এই ছবিটা যে দিয়েছে এটা খুব একটা কঠিন নয়। কিন্তু কি বলতো একটু কমপ্লিকেট, মানে আমি যে আঁকাটা আঁকলাম ওটা বেশি ইজি আঁকা ছিল। ওই আঁকাটা, দিয়ে দাও না স্যার। ওটা ঠিক আছে? ওই আঁকাটা বেশি ইজি ছিল। ওই আঁকাটা বেশি ইজি ছিল, সুতরাং এটা আর পড়ার দরকার নেই। তাহলে এখান থেকে এই নোটটা তো আমি দিলাম তোদের বইয়ের নোট। আমার মনে হয় না খুব একটা বেশি পড়ার দরকার আছে। তো তুই কোন নোটটা লিখবি আমি তোকে বলে দিচ্ছি। পরীক্ষার আমি যেই নোটটা পড়ালাম, আমি যেই নোটটা পড়ালাম সেটাই লিখবি। ওটাই বেটার লেখা আছে। এই যে এখান থেকে। এই যে এখান থেকে লিখবি। এই বাজার মানে কি লিখবি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মগুলি সর্বাধিক মুনাফা লাভের জন্য সচেষ্ট থাকে। কি, কি লিখতে হবে? দেখ কি, কি লাইন লিখতে হবে? প্রথমে এইভাবে লিখবি। এই মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মগুলি সর্বাধিক মুনাফা লাভের জন্য সচেষ্ট থাকে। ঠিক আছে? ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য অথবা ভারসাম্য অর্জনের জন্য ২ টি শর্ত পূরণ করা প্রয়োজন, যেটা বললাম। কি, কি? একটা লিখবি প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে, যেটা বললাম। মানে এমআর ইকুয়াল টু এমসি হবে। এবং ২ নম্বর কি ছিল? এমআর ইকুয়াল টু এমসি হবে। আর ২ নম্বরটা কি ছিল দাঁড়া দেখছি। যেটা বললাম ওইটা এমআর আ নিচের দিক থেকে কাট করবে। ২ নম্বর বলেছিল যে প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বগামী অবস্থায় থাকবে। এমসি রেখা ঊর্ধ্বগামী। স্যার কেন ঊর্ধ্বগামী? এই দেখ না ছবিটা দেখ। ছবি দেখলেই বুঝতে পারবি। এমসি রেখাটা কেমন হচ্ছিল? আস্তে, আস্তে উপরের দিকে উঠছিল না? তাই বলছে ঊর্ধ্বগামী অবস্থায় থাকবে এমসি রেখা। আর কি বলছে? এই ২ টি শর্ত পূরণ করলেই ফার্ম তার মুনাফাকে সর্বাধিক করতে পারবে। তারপর কি বলছে? তাই অন্যভাবে বলা যায় এমসি ইকুয়াল টু এমআর হবে আর এমসি রেখা ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে। ঠিক আছে? ভারসাম্যের এই শর্তগুলির সাহায্যে ফার্মটি কিভাবে ভারসাম্যে পৌঁছাবে তা আমরা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করতে পারি ছবি দিয়ে, যেটা বললাম। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন ফার্ম বাজার দাম গ্রহণ করে নিয়ে শুধুমাত্র বিক্রয়ের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তার ভারসাম্য অর্জনের চেষ্টা করে। দেখ কি, কি বলেছিলাম? একটা অতিরিক্ত মুনাফা বলেছিলাম। মনে পড়ে? একটা কি বলেছিলাম? স্বাভাবিক মুনাফা বলেছিলাম। একটা কি বলেছিলাম? ক্ষতি বলেছিলাম। এই দেখ লোকসান, ক্ষতি মানে লোকসান। ৩ টে পয়েন্ট বলেছিলাম। এটাই তোকে লিখতে হবে। ওটা পড়ে দিচ্ছি কি লিখেছে ওরা।
অতিরিক্ত মুনাফা। বলছে এই ছবিতে দেখা যাচ্ছে ফার্মের AR ইকুয়াল টু MR রেখাটি। ভালো করে দেখবি। নরমালি কোনো এমন কিছু কঠিন দেয়নি, যেমন কি লিখেছে? এই দিকে লিখেছে যেমন ছবিটা আঁকলি না? ছবিটা এঁকেই দিলাম, তোমার বোঝানোর কিছু নেই। ছবি আঁকাটা আঁকাটা তো বুঝে গেছিস তো? আঁকা তো বুঝে গেছিস। এরকম ভাবেই এসি হতে হবে কথা নেই। আমি যেমন আঁকলাম সেটা আঁকলেও হবে। ওই ছবিটা আঁকলেই হবে। কি লেখা আছে লিখবি এইদিকে কতটা পরিমাণ, আর এইদিকে কি লেখা আছে বল? তাপ, বিক্রয়লব্ধ আয় আর ব্যয়। ঠিক আছে? তাপ, বিক্রয়লব্ধ আয় আর ব্যয়। কি লেখা আছে? এই ছবিতে দেখা যাচ্ছে ফার্মের AR ইকুয়াল টু MR রেখাটি OX অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আঁকা হয়েছে। তাহলে কি বললাম? এই AR MR রেখাটি কেমন আঁকা হয়েছে? কার সঙ্গে সমান্তরাল করে? বললাম না, X অক্ষের সমান্তরাল করে আঁকা হয়েছে। এখানে দাম ইকুয়াল টু OP। ঠিক আছে? তো এখানে দামটা কি? এখানে দামটা হচ্ছে OP। দামটা কি ধরেছি? বলছি দাম যখন OP, দাম যখন OP, ঠিক আছে? দাম যখন OP, ঠিক আছে? দাম যখন OP, সেখানে ভারসাম্যের দুটো শর্ত পূরণ হয়েছে। দাম যখন OP, কি কি শর্ত পূরণ হয়েছে? MR ইকুয়াল টু MC হয়েছে। MC ইকুয়াল টু MR হয়েছে, তাই তো? MC ইকুয়াল টু MR। তাহলে তুই ভাব, MC ইকুয়াল টু MR। MC ইকুয়াল টু MR হয়েছে। কি করে? তারা বলছি, এই দেখ, MC কার্ভটা হচ্ছে এটা, হ্যাঁ। এটা হচ্ছে, আরে আগে তো বোঝালাম, ওই লেখাটাই তো এখানে আছে, জাস্ট আর কিছু না। এই তো MC, এটা হচ্ছে MC কার্ভ। আর MR কার্ভ কোনটা? এইটা। ও আচ্ছা আচ্ছা, দুটো ছেদ করেছে তাই সমান হয়েছে। ঠিক আছে তো? তো দুটো সমান হয়েছে, তাই এই জন্য লিখেছে, তাই লিখেছে MC ইকুয়াল টু MR হয়েছে, এবং MC ঊর্ধ্বগামী হওয়ার শর্ত পালিত হয়েছে আর বিন্দুতে। কোথায় শর্ত পালিত? আর বিন্দুতে। সুতরাং আর বিন্দু হয় ভারসাম্যের বিন্দু। ওই ভারসাম্য বিন্দু অনুযায়ী ফার্মের বিক্রয়ের পরিমাণ কত হবে? ফার্ম বিক্রয়ের পরিমাণ কত করবে? বিক্রয় কতটা বিক্রয় করবে? এতটা। হুম। এতটা ইউনিট বিক্রি করবে। এতটা ইউনিট বিক্রি করবে, এতটা ইউনিট, ভালো করে শুনবি, এতটা ইউনিট বিক্রি করবে। 10টা, 15টা, 20টা, এতটা ইউনিট বিক্রি করবে। তো কতটা ইউনিট বিক্রি করবে? OQ পরিমাণ বিক্রি করবে। তাহলে সেক্ষেত্রে ওই বিক্রয়ের পরিমাণে তার ব্যয় কত হবে? খরচা কত হবে? খরচা, খরচা কোথায়? এসির দিকে তাকা। এসি, স্যার এই তো এসি, এসির কার্ভ, এই দেখ এসি কার্ভ কোথায়? এই এসি। খরচা কোনটা হবে? এটা। PSRM। এই যে এটা খরচা হবে। PSRM। বুঝতে পারলি তো? এটা খরচা। তাহলে কি হবে? OSMQ। ঠিক আছে? OSMQ। তো এসির কার্ভ কোনটা? এসির কার্ভ। ঠিক আছে? তাই এখানে লিখে দিয়েছে যে তোর কি ওই বিক্রয়ের পরিমাণে তার এসি মানে গড় ব্যয় কত হবে? গড় ব্যয় হবে QM। ঠিক আছে? গড় ব্যয় কত হবে? QM, এই যে গড় ব্যয়। বুঝলি তো? গড় ব্যয় কত হচ্ছে? এইটা গড় ব্যয়। বুঝতে পারলি? মানে বুঝতে হবে তো কি এসি কার্ভটা কোথায় ছেদ করছে? এখানে ছেদ করছে তো। হ্যাঁ। তাহলে গড় ব্যয় কোনটা হবে? এই বল। এটা হচ্ছে গড় ব্যয়। তাই এখানে লিখেছে, কি লিখেছে? ওই বিক্রয়ের পরিমাণে তার এসি, ওই বিক্রয়ের পরিমাণে এসি মানে গড় ব্যয় কত হবে? গড় ব্যয় হবে QM। QM কোনটা? স্যার এই যে QM। QM মানেই তো এসও। তাই লিখেছে, তুই তুই তোর মতন লিখতে পারিস। ওরা কি লিখেছে? ওরা এখানে লিখেছে এসি, তো তুই লিখবি সেখানে গড় ব্যয়। ওরা কি লিখেছে? লিখেছে QM ইকুয়াল টু OS। QM মানেই তো OS। ঠিক আছে? আর গড় আয় কোনটা? গড় আয় ওরা কি লিখেছে? QR ইকুয়াল টু OP। QR ইকুয়াল টু OP। তুই তোর মতন একটু লিখতে পারিস, একটু চেঞ্জ করতে পারিস। এখানে তুই তোর নিজের ভাষা ইউজ করতে পারিস। এই যে এখানে লিখেছে না, এখানে তুই নিজের ভাষা ইউজ করতে পারিস। ওরা তুই কি বলতে? তুই বলি গড় ব্যয় কত বলতে পারিস? তুই বলি গড় ব্যয় হচ্ছে OQMS লিখতে পারিস। কোনো সমস্যা নেই। ঠিক আছে তো? আর গড় আয় কি লিখতে পারিস? OQRP তুই লিখতে পারিস এক্সট্রা। কিন্তু ওরা জাস্ট ছোট করে লিখে দিয়েছে। কি বললাম? তুই তোর নিজের ভাষা ইউজ করতে পারিস। সুতরাং তার একক প্রতি গড় ব্যয় একক প্রতি গড় আয় অপেক্ষা কম। ঠিক আছে? অর্থাৎ তুই এখানে তুই এই নোটটা আমি দিয়ে দিচ্ছি। এই নোটটা নিজে থেকে একটু আমাকে লিখে এনে পরের দিন দেখাবি। মানে যেখানে, যেখানে তোর চেঞ্জ করতে পারিস। যেমন ধর আমার এই লাইনটা মনে হলো এই লাইনটা ঠিক লেখা নেই। ওই বিক্রয়ের পরিমাণে এই লাইনটা ঠিক লেখা নেই। বুঝতে পারলি তো? এসিটা কত হবে? এখানটা একটু নিজের মতন করে দিবি। নিজের মতন মানে বুঝতে পারলি কি বললাম? লিখতে। এই জায়গাটা একটু চেঞ্জ করে দিবি। আর এখানে সুতরাং তার একক প্রতি গড় আয়, একক প্রতি গড় আয় অপেক্ষা কম, এত কিছু লিখতে হবে না। তখন কি লিখবি? এখানে তারপর লিখবি এখানে মুনাফা হচ্ছে। মুনাফা হচ্ছে তো? মুনাফা কত হচ্ছে? তোর আয় কত? স্যার আয় তো পুরোটা। আয় কতটা? ধর আমি যদি আয় লিখে দিই, আয় হচ্ছে OQRP। এটা আয়। আর ব্যয় কোনটা? OQMS। তাহলে তোর বাকি পোর্শনটা কি হলো? লাভ হয়ে যাচ্ছে। ওটা তুই নিজের মতন করে লিখে দেখাবি। আর না হলে আমি এখনই তোকে এটা লিখে দিচ্ছি। বেটার হবে, লিখে দিচ্ছি। নোটটা লিখে দিচ্ছি। ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারলি তো? এই নোটটা আমি লিখে দিচ্ছি। মানে এখানটায় ওরা একটু মানে একটু অতিরিক্ত ভাজিয়েছে। এত কিছু লিখতে হবে, এত কিচ্ছু লেখার দরকার নেই।
তুই এই ছবিটা দেখে তুই যেটা বোঝে সেটাই লিখবি, মানে নিজের ভাষায়, একদম পুরো নিজের ভাষায়, এর চেয়ে বেশি কিছু লিখবি না। ঠিক আছে? তো স্বাভাবিক মুনাফা ছবিটা দেখেছিস তো, একদম সেম ছবি, পুরো নিজের ভাষা দিবি, নিজের ভাষা যতটা বুঝতে পারছিস। কি লিখেছে ওরা? শুধু ওদের থেকে কোনটা নিবি, ওদের থেকে এইটুকু নিবি, বাকিটা নিজের ভাষা, বাকিটা নিজের ভাষা। ওরা কি লিখেছে? স্বল্পকালে ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করছে বলে অন্যান্য ফার্ম শিল্পে প্রবেশ করবে। স্বল্পকালে ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করছে বলে, ঠিক আছে, তো ফার্ম শিল্পে প্রবেশ করবে। যেহেতু এখানে অবাধ প্রবেশের অধিকার আছে, তাই ফার্মগুলি গড় ব্যয় রেখা ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করবে। তাই এখানে ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করে বলে ধীরে ধীরে সে স্বাভাবিক মুনাফায় ফিরে যাবে। এবার এখানে যে লেখা আছে, লেখাটা তো তুই নিজের ভাষায় দিতে হবে। এই লেখাটার দরকার নেই ওদের লেখা কি লিখেছে। এটাও তাই। এখানে কি লিখেছে? স্বল্পকালে ফার্মের ক্ষতি হলো ফার্ম ভারসাম্য অর্জন করে। ঠিক আছে? তখন কিছু কিছু ফার্ম উৎপাদন বন্ধ করে দেয়। যখন ক্ষতি হয় না, অনেকে না উৎপাদন বন্ধ করে দেয়। দেখ, ক্ষতি হলেই উৎপাদন বন্ধ করা উচিত। আজকে যদি আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, আমি যদি উৎপাদন প্রোডাকশন করা বন্ধ করে দিই, কিন্তু আমি যখন প্রোডাকশন তৈরি, মানে যখন কারখানা স্থাপন করেছিলাম, তখন আমাকে প্রচুর ফিক্সড কস্ট করতে হয়েছিল, প্রচুর স্থির ব্যয় করতে হয়েছিল। তাহলে সেই টাকাটা তুলতে পারবো না তো আমি। ঠিক আছে? তো বলছি যে স্বল্পকালে ফার্মের ক্ষতি হলো ফার্ম ভারসাম্য অর্জন করে। ঠিক আছে? তখন কিছু কিছু ফার্ম উৎপাদন বন্ধ করে দেয়। তাতে আবার স্বাভাবিক মুনাফার স্তরে ফার্ম ফিরে আসে। ঠিক আছে? ক্ষতির অবস্থায় ফার্মের পাশের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। তো এটা যেটা বললাম সেটাই লিখেছে। তেমন কিছু লিখেনি, যেটা বললাম। তো এই আলোচনা থেকে আমরা দেখলাম যে স্বল্পকালে ফার্মের ৩ টি অবস্থাতে ভারসাম্য অর্জিত হয়। স্বল্পকালে স্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা আর লোকসান। ৩ রকম অবস্থাতে ফার্ম ভারসাম্য অর্জন করতে পারে। তো এটা আমি তোকে নোটটা আমি লিখিয়ে দিচ্ছি। এই পয়েন্টটা লিখে দিলে মানে বেটার হবে। এটা লিখে দিলে বেটার হবে সামনে। যেই কথাগুলো বললাম এখানেই ওরা বইতে সেইগুলো লিখেছে। তোদের বইগুলোতে। ঠিক আছে? আমি নোটটা লিখে দিচ্ছি।